নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন গৌরী দে রচিত রক্তের নেশা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ফাদার মরিসনের চার্চের ভেতর সারা গ্রাম প্রায় ভেঙে পড়েছে। কিছুদিন ধরেই একটা অদ্ভুত ঘটনা ঘটছে। 4-5 বছরের বাচ্চাদের যখন তখন যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, প্রত্যেকের কণ্ঠনালীর কাছে একটা করে সরু ছুঁচের মতো ফুটো পাওয়া যাচ্ছে। কে বা কারা এসব ঘটাচ্ছে তা কেউ বুঝতে পারছে না। তবে মাঝে মধ্যেই একটা বিরাট কালো কুচকুচে বেড়াল দেখা যাচ্ছে, আর যে বাড়ির আশেপাশে বেড়ালটাকে দেখা যাচ্ছে সেই বাড়িরই কোনো শিশুর ওপর আক্রমণটা আসছে। কালো বেড়াল তো অশুভ শক্তির প্রতীক, প্রেতাত্মাও হতে পারে, মানে ভুতুড়ে ব্যাপার বলে মনে করছে সকলে। তাই এর সমাধান করার জন্য তারা আজ ফাদার মরিসনের কাছে এসেছেন। চার্চের পিছনেই বিশাল একটা কবরখানা। আগে নাম ছিল হেভেন অফ পিস। ইংরেজরা চলে যাবার পর, জমিদারি প্রথা উঠে যাবার পর এর নাম হলো শান্তির নীড়। গ্রামের নাম ছিল পিস টাউন, যা বদলে হয়েছে শান্তিগ্রাম। এই গ্রামে 2-1 ছাড়া প্রায় সকলেই খ্রিস্টান, তাই তারা ফাদার ছাড়া আর কাউকে তেমন মানেন না। তাদের সকলেরই একই বক্তব্য, বাচ্চাদের গলার কাছে তারা দেখেছে দাঁতের দাগ, রক্তও জমে আছে। তার মানে কেউ ওদের রক্ত চুষে খাচ্ছে। এমন ঘটনাও ঘটেছে যে বাচ্চাদের চান করিয়ে দাওয়ায় বসিয়ে রেখে মা খাবার আনতে রান্নাঘরে গেছে, ফিরে এসে দেখছে বাচ্চা নেই। তাকে পাওয়া গেল ঘরের বাইরে অজ্ঞান অবস্থায়। আবার কোনো বাচ্চা উঠোনে খেলছে বা একলা ঘরে ঘুমোচ্ছে, নিমেষের মধ্যে সবার চোখ এড়িয়ে বাচ্চাকে কে বা কারা তুলে নিয়ে যাচ্ছে। মানুষ যে নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কি? আর এই প্রশ্নের জবাব পেতেই তাদের আশা, যদি ফাদার কিছু করতে পারেন। খবরটা শুনে ফাদার মরিসনও খুবই চিন্তিত। তিনি অভিজ্ঞ মানুষ, যথেষ্ট বয়সও হয়েছে তার। সব শুনে তার একটাই কথা মনে হচ্ছে, তবে কি রক্তচোষা ভ্যাম্পায়ারের আবির্ভাব হলো এখানে? খবরটা হু হু করে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে শহরে। এমনকি খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে দাঁড়ালো। তবে এইটুকুই, বিশদ জানার জন্য তাদের কোনো বিশেষ উৎসাহ সেই মুহূর্তে দেখা গেল না। আর এই সুযোগটারই সদ্ব্যবহার করতে এগিয়ে এলো চলমান পত্রিকার মৃণালিনী হালদার। তিনি শুধু মালিকই নন, সম্পাদকও। কর্মচারীদের তিনি একটা মিটিং ডাকলেন নিজের অফিসে। বললেন, আমাদের পত্রিকাকে জনপ্রিয় করে তোলার এ এক মস্ত সুযোগ। মনে রেখো, বাঙালির কৌতূহল খুব বেশি, বিশেষ করে অলৌকিক খবর তাদের খুব টানে। তোমাদের মধ্যে একজনকে আমি পাঠাবো শান্তিগ্রামে। ভালো করে খোঁজ খবর করে আসল বিষয়টা বার করে আনতে হবে। কোনো দল থাকতে পারে এর পেছনে, হয়তোবা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াতে চেষ্টা করছে তারা। ভুতুড়ে ব্যাপার হলে তো আরো ভালো। খবরটা রসিয়ে রসিয়ে জিয়ে জিয়ে প্রকাশ করব, ব্যাস। চলমান পত্রিকা তখন শুধু চলবে না, একেবারে দৌড়বে।
আর এর জন্য আমার মনে হয় অদ্রিজার মতো যোগ্য একজন কাউকে ওই গ্রামে যাওয়া উচিত। তোমরা কি বলো? উপস্থিত সবাই তার কথায় সম্মতি জানালো। ঠিক হলো অদ্রিজা পরদিনই যাত্রা শুরু করবে শান্তিগ্রামে। মিস মৃণালিনী ফাদার মরিসনের সঙ্গে যোগাযোগ করে সব খুলে বললেন। ফাদার প্রেসকে বিমুখ করতে রাজি নন। সুতরাং ঠিক হলো অদ্রিজা ফাদারের অতিথি হয়ে থাকবে কটা দিন। জায়গাটা এমন, না যায় বাস না যায় ট্রেন। স্টেশন থেকে গ্রামটা প্রায় 3 মাইল দূরে। মিস মৃণালিনী অদ্রিজার জন্যে একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন। বললেন, অদ্রিজা, তুমি ওই গাড়ি নিয়ে যেও। যে স্টেশন থেকে নেমে শান্তিগ্রাম যেতে হয় সেই স্টেশনের নাম হলো মোহনপুর। মুন্না সেই গ্রামের ছেলে, তাই ওকেই তোমার গাড়ি ড্রাইভার করে পাঠাচ্ছি। ও তোমাকে ঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তাছাড়া মরিসন সাহেব তো রয়েছেনই, ভয় পেও না। আর সেরকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। ভয় কি জিনিস অদ্রিজার জানা নেই, কিন্তু সমস্ত ব্যাপারটা এত রহস্যময় যে সেটাই তার প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওর কাজ হবে ফাদার মরিসনের কাছ থেকে আগে ভালো করে ব্যাপারটা জেনে নেওয়া। কথা ছিল দুপুরে ভাত খেয়েই বেরিয়ে পড়বে। কিন্তু ঠিক বেরোবার সময় বাইরে থেকে দিদি জামাইবাবু এসে পড়ায় ওর রওনা হতে হতে সন্ধ্যা হয়ে গেল। একবার মনে করল অজানা অচেনা জায়গা দিনে দিনে পৌঁছনোই উচিত, না হয় কাল সকালেই যাবে। কিন্তু পরক্ষণেই মনে হলো মরিসন সাহেবকে বলা আছে সে রাত্রিরে তার সঙ্গে ডিনার করবে। না, কথার খেলাফ করা চলবে না। সুতরাং বেরিয়ে পড়ল অদ্রিজা। ওর ঘড়িতে তখন ঠিক সন্ধে 6টা। জোরালো হেডলাইট জেলে গাড়িটা এগিয়ে চলল শান্তিগ্রামের দিকে। রাস্তায় কোনো আলো নেই, চারপাশে গাছ আগাছার জঙ্গল। দূরে দূরে ঘরবাড়িতে টিমটিম করে আলো জ্বলছে, হয়তোবা হ্যারিকেন। রাস্তাটা বেশি চওড়া নয়, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না। এমন সময় হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। নিজেকে সামলে নিয়ে অদ্রিজা মুন্নার দিকে তাকায়। কিন্তু এ কি, মুন্নার মুখটা অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? অদ্রিজা দেখল মুন্নার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। কি কি হলো মুন্না? মুন্না কোনো রকমে স্টিয়ারিংয়ে রাখা হাতের একটা আঙুল তুলে সামনের দিকে দেখায়। অদ্রিজা মুখ তুলে সামনের দিকে তাকায়। সামনে তাকাতেই তারও মুখের চেহারা বদলে যায়। এ কি দেখছে সে? তার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি। দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হয়, শূন্যে ঝুলছে, হাওয়ায় দুলছে। কতক্ষণ কাটলো কে জানে। মুন্না ও অদ্রিজা দুজনেই পাথরের মতো বসে আছে। এরপর আবার এক বিস্ময়, এই সাদা মূর্তিটা ক্রমশ ছোট হতে লাগলো। সাদা রংটাও ধীরে ধীরে বদলে গিয়ে প্রথমে ছাই ছাই, পরে পুরোপুরি কালো কুচকুচে হয়ে যেতে লাগলো। আকারটা যখন বাঘের মতো হলো তখন ওরা দুজনেই অবাক। তাদের সামনে বসে আছে এক বিশাল কালো বেড়াল, যাকে বাঘ বললেও অত্যুক্তি হয় না। চোখ দুটো ভাটার মতো জ্বলছে, হেডলাইটের আলো পড়ে আরো বিভৎস দেখাচ্ছে। বেড়ালটার মুখের চেহারা দেখে মনে হচ্ছিল
এই বুঝি ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। সাদা ধপধপে দাঁতের ফাঁকে শয়তানের হাসি। আর তখনই ওর দাঁতগুলো দেখা যেতে লাগলো। সামনের সদন্ত দুটো অস্বাভাবিক রকমের ছুচলো, আর দুটোই রক্তে লাল। অদ্রিজা ফিসফিস করে বলে উঠল, হারি আপ মুন্না, স্টার্ট দাও। মুন্না হাজার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারল না। ব্যাপারটা হয়তো বড়জোর মিনিট 10 ঘটনা, কিন্তু অদ্রিজার মনে হচ্ছে যেন 10 ঘন্টা কেটে গেছে। মুন্না থরথর করে কাঁপছে। ওর পক্ষে গাড়ি চালানো সম্ভব হবে বলেই মনে হলো না অদ্রিজার। বেড়ালটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। অদ্রিজা মুন্নাকে সরিয়ে নিজে স্টিয়ারিং ধরল। ভাগ্যিস গাড়ি চালানোটা শিখে রেখেছিল, নয়তো সারা রাত বোধহয় ওখানেই থাকতে হতো। যাই হোক, শেষ পর্যন্ত শান্তিগ্রাম পৌঁছল। সব শুনে ফাদার বললেন, ও গড, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ ফাদার, আমরা ঠিক আছি, কিন্তু এসব ভ্যাম্পায়ারের আবির্ভাব হয়েছে। ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার মানে যারা রক্ত খেয়ে বেঁচে থাকে? মৃত্যুর পরও বছরের পর বছর ভ্যাম্পায়ার হয়ে কবরের মধ্যে বেঁচে থাকে। এরা নানা রকম রূপ ধরতে পারে। তবে ওই কালো বিড়ালটা? হ্যাঁ, ওই বেড়াল আর ওই সাদা প্রেতাত্মা, ওটাই আমাদের গ্রামের বাচ্চাগুলোর রক্ত চুষে খাচ্ছে। তাহলে তোকে খুঁজে পার করতেই হবে, আর তার জন্যই আমি আপনার সাহায্য চাই ফাদার। নিশ্চয়ই, গ্রামটাকে রক্ষা করা আমার কর্তব্য। একটা ব্যাপার লক্ষ্য করেছেন ফাদার? এই ভ্যাম্পায়ার কিন্তু বড়দেরকে কোনো ক্ষতি করছে না, করছে কেবল ছোট ছোট ছেলে মেয়েদের। এর পেছনে ঠিক কী রহস্য আছে? কথাটা শুনে ফাদার চিন্তিত হয়ে একটু পাইচারি করে বললেন, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, দেখা যাক কি করা যায়। কিছু সময় পর একটা কালো চাদরে গা ঢেকে অদ্রিজা বেরিয়ে পড়ল গ্রামের পথে। কিন্তু অস্বাভাবিক কিছুই তার চোখে পড়ল না। তাহলে কি সে ফিরে যাবে? এমন সময় একটা খসখস শব্দে চমকে উঠল। তারপর একটা বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো সে। এমন সময় তার চোখে পড়ল সেই বিশাল কালো বিড়ালটা। হে কি! হঠাৎ হঠাৎ বিড়ালটার যেন পাখা গজালো। দোতলার একটা বাড়ির জালনার কড়াতে বাদুড়ের মতন উড়ে গিয়ে আটকে গেল। অদ্রিজা ওটাকে আর দেখতে পেল না। এক দৃষ্টে ওই গড়ার দেওয়া জালনার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছুই দেখতে পেল না সে। গেল কোথায়? তার মানে ওটা নিশ্চয়ই ওই বাড়ির ভেতরেই আছে। ব্যাপারটা কি হলো জানার জন্য ওকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই অদ্রিজা আর সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ফিরে এলো। কিন্তু সকাল অবধি আর অপেক্ষা করতে হলো না। তার আগেই কান্না, চিৎকার, চেঁচামেচিতে ফাদার আর অদ্রিজা দুজনেই বেরিয়ে এলেন। একটা বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার মা, বাবা এবং গ্রামের বেশ কয়েক লোক জড়ো হয়েছে চার্চের সামনে।
ঠিক একইভাবে বাচ্চাটা অজ্ঞান অবস্থায় আছে এবং গলায় একটি সরু ফুটো। বাচ্চাটিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি হাসপাতালে ফোন করে সব ব্যবস্থা করছি। ফাদার, আমার সাথে গাড়ি আছে, আমি কি ওনাদের গাড়ি করে নিয়ে যাব? তাহলে তো খুবই ভালো হয় মাই চাইল্ড। অদ্রিজা আর সময় নষ্ট না করে বাচ্চা ও তার মা বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছলো। আসলে ওর উদ্দেশ্য ছিল ডাক্তারের সাথে কথা বলে ব্যাপারটা বিশদভাবে জেনে নেওয়া। সেই সুযোগটা অদ্রিজা পেয়েও গেল। ডাক্তারবাবু বললেন, ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আজ কয়েক মাস ধরে এরকম পেশেন্ট আসছে। কোনো জন্তু বাচ্চাদের রক্ত শুষে নিচ্ছে, কিন্তু এমনভাবে নিচ্ছে যে বাচ্চাটা মারা যাচ্ছে না। শুষে নেওয়ার রক্তটা আবার ধীরে ধীরে তৈরি হচ্ছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমার মনে হয় আবার যাতে সে রক্ত পান করতে পারে তার জন্যই একেবারে পুরোটা শুষে নিচ্ছে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত বুদ্ধি কি কোনো জন্তুর হতে পারে? জন্তুদেরও যে বুদ্ধি থাকে আর তা মানুষের মতো, এরকম উদাহরণ কিন্তু আমরা আগেও পেয়েছি ডক্টর। তবে এই রকম ফুটো একমাত্র জন্তুদের দাঁত দিয়েই সম্ভব হতে পারে। ওদের মুখেই এতটা ধারালো লম্বা সদন্ত থাকে, এটা মানুষের থাকে না। অদ্রিজা ফিরে এসে চার্চে ফাদারের সঙ্গে কথা বলে, সব কথা বলে, এমনকি ডাক্তারের কথাও। ফাদার চুপ করে সব কিছু শোনেন। অদ্রিজা অধৈর্য হয়ে বলে, প্লিজ ফাদার, একটা কিছু করুন। এভাবে চলতে থাকলে গ্রামের বাচ্চারা একদিন তো সবাই মরে যাবে। ঠিক বলেছ, এবার কিছু একটা করতেই হবে। তারপর কি ভেবে অদ্রিজার দিকে ফিরে বললেন, যা বলবো তা করতে পারবেন? পারবো ফাদার। খুব সাবধান, মনে রাখবেন এদিক ওদিক হলেই ঘোর বিপদ। আরও একটা কথা, যাই দেখুন না কেন ভয় পাবেন না, পেলে বিপদ আরও বাড়বে। পারবেন তো? আপনি চিন্তা করবেন না ফাদার, সাংবাদিকরা ভীতু হলে কাজ করতে পারবে না। এখন বলুন আমাকে কি করতে হবে। বেশ, আজ রাত ঠিক 12টায় চার্চের পেছনে যে কবরখানা রয়েছে তার শেষ প্রান্তে বড় একটা ইউক্যালিপটাস গাছ আছে। তার পেছনে আমরা লুকিয়ে থাকব। মনে রাখবেন, কালো পোশাক পরে যাবেন। অদ্রিজা 12টা বাজার অনেক আগেই কবরখানায় হাজির হলো। মেন গেটটা অল্প একটু ফাঁক ছিল। অদ্রিজা খুব সন্তর্পণে সেই গাছের নিচে এসে দাঁড়ালো। মিনিট দুয়েকের মধ্যে ফাদার এসে পড়লেন। ফাদারের হাতে একটা বড় পাত্র, একটা হোলি ক্রস এবং কিছু অন্য সামগ্রী। সেগুলো তিনি গাছের আড়ালে লুকিয়ে ফেললেন। অদ্রিজা হয়তো কিছু প্রশ্ন করত, কিন্তু করা হলো না, কারণ ফাদার হাতের ইশারায় চুপ করতে বললেন। তারপর ফিসফিস করে বললেন, আমার পেছনে এসে দাঁড়ান। অদ্রিজা তাই করল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। চারিদিক অন্ধকার, কোথাও কেউ নেই। কবরের গেটের টিমটিমে আলোটা জ্বলছে বিন্দুর মতো। চারিদিকে মৃত আত্মাদের মধ্যে ওরা দুজন জীবন্ত। অদ্রিজার জীবনে এমন অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। কে জানে প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা। তার ভাবনায় ছেদ পড়ল। পায়ের তলার মাটিটা
যেন কেঁপে উঠছে। ফাদার অদ্রিজার হাতটা ধরে ফেললেন, তারপর ইশারায় দেখালেন দূরে একটা সমাধি নড়ছে। মিনিট কয়েকের মধ্যে একটা সাদা কাপড়ে ঢাকা মূর্তি কবরের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। অদ্রিজা পরিষ্কার দেখল সমাধির পাথর সরিয়ে মূর্তিটা এগিয়ে এলো সামনের দিকে, এসে খোলা জমির উপর দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ছোট হতে লাগলো। প্রায় 4 ফুটের মতো হবার পর ওই সাদা কাপড়ের রং বদলে কালো হয়ে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই ওটা কালো বড় বিড়ালে পরিণত হলো। বিড়ালটার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। অদ্রিজার মনে পড়ল আসার দিন রাস্তায় একইভাবে সে সাদা চাদর থেকে বেড়াল হতে দেখেছে। এবার বেড়ালটা শিকার ধরার ভঙ্গিতে বসলো। অদ্রিজার মনে হলো হয়তো বা ওটা ওদের লক্ষ্য করছে, যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেবে। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো বেড়ালটা, চোখে মুখে হিংস্রতা ঝলসাচ্ছে। ফাদার আর দেরি না করে লুকিয়ে রাখা সামগ্রীর মধ্যে থেকে বড় পাত্রটি টেনে নিয়ে তাতে আগুন জ্বেলে দিলেন। খানিকের মধ্যেই আগুনের শিখা দেখা গেল। বেড়ালটা সেই শিখা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল ফাদারের ওপর, আর সেই মুহূর্তে গুলগুলা ধুনোর ধোঁয়া বেরোতে লাগলো গল গল করে। সেই ধোঁয়ায় ছিটকে পড়ল বেড়ালটা। তীব্র গন্ধে ভরে গেল কবরখানা। বেড়ালটাকে আর দেখা গেল না। তবু ফাদার সাবধানের জন্য সারা রাত ধরে ধোঁয়াটা নিভতে দিল না। এই খবর শীঘ্রই ছড়িয়ে পড়ল গ্রামে। সাথে সাথে গ্রাম শুদ্ধ লোক এসে খবরখানার চারপাশে হাজির হলো। ভোর হতে তখনও কিছু সময় বাকি। বেড়ালটাকে আর যখন চারপাশে দেখা গেল না, তখন ফাদারের আদেশ মতো কবর খুঁড়ে কফিনটা বার করা হলো। তারপর খুব সাবধানে কফিনের ঢাকনা সরানো হলো। দেখা গেল তার ভেতর একটা মৃতদেহ, তবে তা একেবারে টাটকা। তার মুখ থেকে তখনও রক্তের দাগ মুছে যায়নি। এই দৃশ্য দেখে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফাদার বললেন, আমি এটাই আন্দাজ করেছিলাম। এই মৃত ব্যক্তির নাম পিটার। মাসখানেক আগে এই মৃত্যু হয়েছে। সম্পত্তির জন্য সে নিজের ভাইকে খুন করে জেলে যায়। কিছুদিন পর সে জেল থেকে পালিয়ে এই গ্রামের শেষে এক পুরো বাড়িতে আশ্রয় নেয়। তার বেশ কিছুদিন পর এক 6 কি 7 বছরের ছেলে ওকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে। ও ছেলেটার মুখ বন্ধ করবার জন্য একটা চটের থলি দিয়ে মুখটা জোরে বেঁধে দেয়। ছেলেটা দম বন্ধ হয়ে মারা যায়। ওর বাবা মা খুঁজতে খুঁজতে এসে দেখে তাদের ছেলে মারা গেছে। ব্যাপার দেখে পিটার পালাবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওকে পিটিয়ে মেরে ফেলেছিল ওখানকার মানুষ। থানার অফিসার তখন আমার কাছে আসেন, ওর কথা বলেন। খ্রিস্টান হিসেবে ওর কবর দেওয়ার কথা। পুলিশ অফিসার আমার পরামর্শ চান। আমি তখন এখানে ব্যবস্থা করে দিই, কিন্তু আমার ভাবা উচিত ছিল ব্যাপারটা শুধু বাচ্চাদের ওপর যখন আক্রমণ চলছিল। এ নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতিশোধ স্পৃহা। কিন্তু আর নয়, এবার এই কফিনের মধ্যেই ওকে শেষ করতে হবে। ফাদার এবার অদ্রিজাকে বললেন, আপনাকে কি করতে হবে আপনার মনে আছে তো? হ্যাঁ ফাদার। কোনো ভুল যেন না হয়, খুব সাবধানে। আমি কিন্তু মন্ত্রপাঠ থামাতে পারবো না। আপনি নিশ্চিন্ত থাকুন ফাদার,
কোনো ভুল হবে না। এবার ফাদার প্রার্থনা শুরু করলেন, সাথে মন্ত্রপুত পবিত্র জল ছেটাতে লাগলেন। সেই জলের স্পর্শ যেন সহ্য হলো না পিটারের। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। তার মৃত শরীরেই যেন হঠাৎ প্রাণের আবির্ভাব ঘটল। যন্ত্রণায় সে আর্তনাদ করতে লাগলো। ভয়ে গ্রামবাসীরা কফিনের থেকে 10 হাত দূরে সরে দাঁড়ালো। এমন সময় পিটারের মৃতদেহ যেন কফিন ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করলো। ফাদার আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। তারপর ফাদারের ইশারায় সঠিক সময় অদ্রিজা কাঠের তৈরি পবিত্র ক্রসটি সজোরে গেঁথে দিল পিটারের বুকে, ঠিক সেই স্থানে যেখানে জীবিতকালে মানুষের হৃৎপিণ্ড থাকে। আর সেই সঙ্গে ভয়ানক এক আর্তনাদ করে পিটারের মৃতদেহটি আস্তে আস্তে ধুলোয় পরিণত হয়ে গেল। আর সেই সঙ্গে ফুটে উঠল ভোরের আলো। শুনছিলেন গৌরী দে রচিত রক্তের নেশা। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।